স্বাগত আজকের জেডএসআর নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যেমনটি জানাচ্ছিলাম, প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো। সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। আর বরাবরের মতো অনুষ্ঠানের এই পর্বে আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খুলনা জেলার নির্বাচনের খবর। আর খুলনা জেলার নির্বাচনের খবর সরাসরি আমাদেরকে জানাতে আমাদের সাথে আরও উপস্থিত হবেন আমাদের খুলনা জেলার প্রতিনিধি মাকসুদ রহমান। একটু পরিচিত হয়ে নিব মাকসুদের সঙ্গে। মাকসুদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। দেখতে পাচ্ছি আপনি জনতার মাঝে একদম অধিষ্ঠিত হয়ে আছেন। আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, সহকর্মী মাকসুদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং আপনারা যেমনটি জানেন প্রতি অনুষ্ঠানে এবং প্রতি পর্বে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত থাকে সেখানকার বা যেই জেলাতে আমরা যাই সেই জেলার প্রার্থীরা, এবং আমরা প্রার্থীদের সাথে সরাসরি কথা বলি তাদের বিভিন্ন চিন্তাধারা সম্পর্কে। যেহেতু বলেছি আজকে খুলনা জেলার নির্বাচনের খবর জানাবো, এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দুর্যোগপ্রবণ এলাকা খুলনা 6 আসনে কিন্তু এখন নির্বাচনী হাওয়া বইছে এবং নির্বাচিত হলে প্রত্যাশা পূরণের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। তবে জোটবদ্ধ রাজনীতিতে বিগত দিনে জামাতকে এই আসনটি কিন্তু বিএনপি ছেড়ে দিয়েছিল। তবে এবারে সেখানে আর কোনো আসন ছাড়াছাড়ি নেই। মূলত জামাতের সাথে বিএনপির এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই 6 আসনে। বেড়িবাঁধ নির্মাণে লুটপাট, অনুন্নত যোগাযোগ, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে শহরের বস্তিতে আশ্রয়, এছাড়াও রয়েছে সুপেয় পানির সংকট। এমনই সব সমস্যার ইস্যুতে বদলেছে পিছিয়ে পড়া জনপদের ভোটের সমীকরণ। দর্শক, খুলনা থেকে এই বিষয়ে আমাদের সহকর্মী একটি প্রতিবেদন পাঠিয়েছে, দেখে নিব সেটি। পাইকগাছা খুলনার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যা মূলত মৎস্য চাষ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। সুন্দরবনের পাশে হওয়া এই অঞ্চলের মানুষ চিংড়ি চাষের জন্য সুপরিচিত। কথিত আছে পঞ্চদশ শতাব্দীতে খানজাহান আলীর বিশ্বস্ত সহচর বোরহান খাঁ ও তার ছেলে ফতে খাঁ কয়রা এলাকায় বসতি স্থাপন করেছিলেন, যার প্রমাণ মেলে এখানকার প্রাচীন মসজিদগুলো থেকে, যেমন মসজিদ কুর। উপকূলীয় দুর্যোগপ্রবণ প্রত্যন্ত খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত খুলনার 6 আসনটি জাতীয় সংসদের 103 নং আসন। আয়তন 2059.28 বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা 4,18,734 জন। এর মধ্যে পুরুষ 2,10,209 জন এবং নারী 2,08,524 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 1 জন। 1973 সাল থেকে মুসলিম লীগ, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে ছিল এই আসন। ফলে অধরা আসনটি জয় করতে চায় বিএনপি, আর হাতছাড়া আসন পুনরুদ্ধারে ব্যস্ত জামায়াত। পাশাপাশি মাঠে প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন ও এনসিবির প্রার্থীরাও। আমার অঞ্চলের মানুষের জন্য আমি এমন ব্যবস্থা করতে চাই যেন চিকিৎসা নিতে আর এই আপনার কয়েক শত কিলোমিটার পাড়ি দিয়ে আর খুলনাতে আসতে না হয়। নদীগুলো খনন করা দরকার, খালগুলো খনন করা দরকার। বর্ষা মৌসুমে যখন মানুষ জলাবদ্ধতায় ভোগে, নদী খাল দিয়ে যখন পানি সরতে পারে না, মানুষের ফসল তলিয়ে যায়, ঘর বাড়ি তলিয়ে যায়, মৎস্য খামার তলিয়ে যায়। বিশুদ্ধ পানি ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের পানির চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। তবে পিছিয়ে পড়া অবহেলিত এ জনপদে এবার প্রতিশ্রুতি নয়, কথার বাস্তবায়ন চান ভোটাররা। খাবার দাবার সবার সমস্ত জিনিসই কষ্ট, যে ঘরের মেঝেতে এখনো কাদা। উপকূলীয় অঞ্চলে আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই। নদী শাসন ব্যবস্থার মাধ্যমে যদি টেকসই বেড়িবাঁধ করা হয় তাহলে এই উপকূলীয় অঞ্চলটি বেঁচে থাকবে। প্রতি বছর দুর্যোগে বেড়িবাঁধের ভাঙন, লবণাক্ততা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের অভাব, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা, পয় নিষ্কাশনের অভাব, সুপেয় পানির সংকট, এমন নানা সমস্যায় জর্জরিত দক্ষিণের এই জনপদ। আলহাদি খান, নিউজ 24। দর্শক, আমরা খুলনা জেলা নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন খুলনা 6 আসন নিয়ে আজকের আমাদের এই পর্ব। শুরুতেই পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের যিনি সহকর্মী রয়েছেন মাকসুদ রহমান। এবার আমরা আবার মাকসুদের সঙ্গে যুক্ত হব, কথা বলবো তার সঙ্গে খুলনা 6 আসন থেকে যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে। মাকসুদ, জানাবেন আপনার সাথে কোন কোন দলের প্রার্থীরা রয়েছে এবং আরেকটা বিষয়, ভোটের মাঠে জোটের যে রাজনীতি, সেখানে জামাতকে একসময় বিএনপি আসন ছেড়ে দিল, এবারে বলা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কি বলছে প্রার্থীরা, জনপ্রিয়তা কেমন দেখছে এবং কি কি প্রত্যাশা তাদের রয়েছে?
জি নাফিস, আপনি একদম ঠিক বলেছেন যে এক সময় জোটবদ্ধ যে রাজনীতি ছিল, এই খুলনা 6 আসনটা কি জামাত এবং বিএনপি একই সাথে নির্বাচন করছে, কিন্তু এবার কিন্তু মুখোমুখি অবস্থায় রয়েছে শীর্ষ এই দুইটি দল। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছেন জামাতের প্রার্থী, সাথে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী, এনসিপির প্রার্থী রয়েছে। একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এই খুলনা 6 আসনটি কিন্তু দুর্যোগ প্রবণ এলাকা। প্রতি বছর বেড়িবাঁধ ভাঙনে কিন্তু হাজার হাজার মানুষের বাড়িঘর বিলীন হয়ে যায়, ফসলি জমি বিলীন হয়। এখানে কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে, স্বাস্থ্যকর অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা রয়েছে। এইসব নিয়ে কিন্তু আসলে কাজ করতে চান প্রার্থীরা। আমি প্রথমেই যেতে চাই জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের কাছে। উনি একই সাথে জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং খুলনা অঞ্চলের সহকারী পরিচালক। জানতে চাই আবুল কালাম আজাদ ভাই, যে আপনি শুরু থেকে দীর্ঘদিন ধরেই এখানে প্রচারণায় রয়েছেন, কখনো দেখেছি বেড়িবাঁধ নির্মাণে আপনি কাজ করছেন, মাটি কেটেছেন, রাস্তা নির্মাণে করছেন, কেমন বুঝছেন, কি বলছেন এখানকার ভোটাররা, এবং আপনি নির্বাচিত হলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নিউজ সেন্টারের নিউজ 24-এর সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত সুধীমণ্ডলী, আমার নির্বাচনী এলাকার শ্রোতা এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নির্বাচনী এলাকা খুলনা 6 কয়রা পাইকগাছা। এখানে 5 লক্ষাধিক লোক বসবাস করছে। অবিলত এলাকা হিসাবে চিহ্নিত হয়েছে। আপনারা জানেন যে অবিলত এলাকায় দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকায় আগামী দিনগুলোতে আমি যে পরিকল্পনা গ্রহণ করেছি বা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছি, সেটা হলো প্রত্যেক বছরেই প্রাকৃতিক দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে যায়, জলোচ্ছ্বাস হয়, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রথম আমার কাজ হবে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। এখানে সুপেয় পানির অভাব আছে, সেই পানির ব্যবস্থা করা। রাস্তাঘাট অবহেলিত অবস্থায় থাকার কারণে মানুষের চলাচল অনুপযোগী আছে, সেই রাস্তাঘাটগুলো নির্মাণ করা। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো সেই জন্য আর্থিক বরাদ্দ দেওয়া, শিক্ষার মান উন্নয়ন করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা। পাশাপাশি আমরা এখানে স্বাস্থ্যগত বিষয়গুলো অনেক দিন অব্যবস্থাপনা রয়েছে, সেই স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য কয়রা এবং পাইকগাছা পৃথক পৃথক 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা আছে। পাশাপাশি প্রত্যেকটা ইউনিয়নে ক্লিনিক করার ব্যবস্থা আছে। ভোটাররা বঞ্চনার কথা বলছে, এবার কি সেই টেকসই উন্নয়ন দেখতে পারবে আপনার নির্বাচিত হলে? আশা করা যায়, আমি যতটুকু যোগাযোগ করেছি দৃশ্যমান হবে। বর্ষা মৌসুমের আগেই আশা করা যায় টেকসই বাঁধ নির্মাণের কাজ চলছে এবং চলমান থাকবে। লবণাক্ততা রয়েছে, কি পরিকল্পনা আছে আপনার? লবণাক্ততা দূরীকরণের জন্য আমরা চেষ্টা করব, এবং সেখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে দীর্ঘ সময় ধরে দক্ষিণ অঞ্চলে লবণাক্ত অবস্থায় রয়েছে, সেটাকে সময় লাগবে। আশা করি এগুলো আমরা পর্যায়ক্রমে লবণাক্ত দূর করার জন্য চেষ্টা করব। যে আমরা আসবো, এতক্ষণ কথা বলছিলেন জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। আমরা এখন ইসলামী আন্দোলনের আরেকজন প্রার্থীর সাথে কথা বলতে চাই, হাফেজ আসাদুল্লাহ আল গালিব। উনি জেলা সংগঠনের সহসভাপতি। জানতে চাই, আপনারা প্রচারণায় আছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচিত হলে আপনার দল কি করবেন এই অঞ্চলের টেকসই উন্নয়নে? আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ, বিশেষ করে পাইকগাছা কয়রাবাসীকে ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, পিসাব চরমনাইকেও ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের যে প্রতিশ্রুতি এবং জনগণের যে চাহিদা, জনগণ 71 থেকে এ পর্যন্ত আসলে তাদের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, টেকসই বেড়িবাঁধ, পাইকগাছা কয়রায় সবথেকে বড় সমস্যা টেকসই বেড়িবাঁধ। আজ পর্যন্ত যারা তাদেরকে বেড়িবাঁধ দেওয়ার কথা বলে ভোট নিয়েছে, তারা বেড়িবাঁধ দিতে পারে নাই। বিধায় আমি মনে করি যে জনগণের কাছে তারা ভোট চাওয়ার অধিকার রাখে না, জনগণও তাদেরকে ভোট দিবে না। যেন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন এবং সমমনা ইসলামী আমাদের যে প্রার্থী থাকবে, এটা যদি ইনশাআল্লাহ আমরা বিজয় হই, আশা করি বিজয় হব। কারণ জনগণের যে প্রতিশ্রুতি, তারা এদেশের মানুষ আসলে মানবরচিত যে শাসন, মানুষের যে মতবাদ, সেটা হলো মোমবাতির সাথে তুলনা করা যায়। যে মোমবাতি যেমন সব জায়গায় আলো দিতে পারে না, সূর্য সব জায়গায় আলো দিতে পারে। ইসলাম এমন একটা আদর্শ লালন করে যে সূর্যের মতো সব জায়গায় তারা আলো দিতে সক্ষম হয়। তা আমাদের ইসলামী সমমনা দলের প্রার্থী যদি বিজয় হয়, টেকসই বেড়িবাঁধ সহ আমাদের কয়রা পাইকগাছার মানুষ যে অবহেলিত শিক্ষা, চিকিৎসা,
বেকারত্ব, যত প্রকারের সমস্যা আছে সকল সমস্যার সমাধান দিতে পারবে শুধু একমাত্র ইসলামী ভাবমনার প্রার্থী যদি বিজয় হয়। তা না হলে এদেশের জনগণের কাঙ্ক্ষিত আশা কখনো পূরণ হবে না। হয়তো জনগণ চাবে বারবার, ভোট দেবে, কিন্তু তাদের মূল চাহিদা তারা কখনো পূরণ করতে পারবে না, প্রত্যাশা পূরণ হবে না। আপনারা তো ভোটারদের কাছে যাচ্ছেন, তারা আসলে আপনাদের যে প্রতিশ্রুতি তারা কি মনে করছেন, তারা কি বলছেন? ভোটার আলহামদুলিল্লাহ, ভোটাররা শতভাগ আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবার ইসলামের পক্ষে যে প্রার্থী দেওয়া হবে তারা তাদেরকেই ভোট দিবে। আসলে এদের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। আর বিশেষ করে কয়রা পাইকগাছার মানুষ তারা তো অনেক আগের থেকে ধার্মিক, তারা তো ইসলাম ধর্ম, দেশ, মানবতা, কল্যাণ। আমরা শুধু ধর্ম প্রচারের জন্য তো রাজনীতি করি না, আমরা মানবতার কল্যাণের জন্য। ইসলাম ছাড়া মানবতার কল্যাণ নাই। আপনারা দেখবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 1400 বছর আগে যে মদিনা আরবকে বর্বর বলা হয়, সে আরবকে ইসলাম এসে এত সুন্দর করেছে যেটা আমরা কয়রা পাইকগাছার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি। জনগণকে বুঝছে আসলে যদি ইসলাম আসে তাহলে আমাদের মৌলিক যে অধিকারগুলো আমরা সবগুলোই তারা ফিরিয়ে পাবো। আজকে লবণাক্ত পানি বলেন সহ যত প্রকারের সমস্যা আছে সকল সমস্যার সমাধান এই ইসলামী ভাবনার প্রার্থীরাই দিতে পারবে ইনশাআল্লাহ। এখানে সুন্দরবন আছে, পর্যটন নিয়ে কোনো ভাবনা আছে আপনার? অবশ্যই আমাদের পর্যটন নিয়ে ভাবনা আছে। ইসলামে, কোরআনে এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে কুলসিরু ফিল আরদ, তোমরা জমিনে ভ্রমণ করো। দেখো আমি তোমাদেরকে কি দিয়েছি। আমি বিশ্বের অনেক রাষ্ট্রে ভ্রমণ করেছি, আমি দেখেছি আমাদের সুন্দরবনের যে এত সুন্দর পৃথিবীর কোথাও নাই। এটাকে যদি সুজলা সুফলা সুন্দর করা যায়, এই সুন্দরবন দিয়ে এক বাংলাদেশকে সুন্দর করা যায়। এজন্য আমি মনে করি যে আমাদের যে সুন্দরবন এত সুন্দর একটা আল্লাহ তাআলা প্রাকৃতিক আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর কোথাও দেয়নি। এটাকে আমরা যদি সুন্দরভাবে সুপরিমত করতে পারি ইনশাআল্লাহ সুন্দর হবে। ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী। আমরা আমাদের সাথে এনসিপির একজন প্রার্থী আছে, আমরা তার সাথে বিরতির পরে কথা বলবেন। সাজিদুল ইসলাম বাপ্পি, ইনি এনসিপির প্রার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন। তো আমরা এখন স্টুডিওতে ফিরছি নাফিসার কাছে, এরপরই বাকি যারা আছেন প্রার্থীরা তাদের সাথে কথা বলবো। নাফিসা। মাকসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, উনি জামাত ইসলামের প্রার্থী, এবং আরেকজন ছিলেন হাফেজ আসাদুল্লাহ আল গালিব, তিনি ইসলামী আন্দোলনের প্রার্থী। একটু ছোট করে যদি জানতে চাই, আমাদের প্রতিনিধি তাদের কাছে জানতে চেয়েছিলেন তারা নির্বাচনে জয়ী হলে কি করতে চান। তো যিনি জামাত ইসলামী রয়েছে তিনি একদম স্পষ্টভাবে বলেছেন উনি শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটাতে চান, মাদক স্বাস্থ্য অবকাঠামোগত উন্নয়ন করতে চান, এবং পাশাপাশি আমরা একই প্রশ্ন ইসলামী আন্দোলনে যিনি ছিলেন সেই প্রার্থী তাকেও জিজ্ঞাসা করেছি, তিনি খুব জোর দিয়েছেন বেড়িবাঁধের ক্ষেত্রে। এবং আপনারা যেমনটি জানেন যে খুলনা একেবারে সমুদ্র তীরবর্তী না হলেও সমুদ্রের খুব কাছাকাছি একটি জায়গা, এবং যার কারণে সেখানে লবণাক্ত পানির অনেক সমস্যা, অর্থাৎ সুপেয় পানির অভাব থাকে। তো এটার দিকে জোর দেওয়া হয়েছে এবং ইসলামী আইন প্রতিষ্ঠার দিকে তিনি অনেক বেশি জোর দিয়েছেন। দর্শক, আরও প্রার্থী আমাদের সাথে আজকের এই পর্বে উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। তবে অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, আরও খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দর্শক, আপনারা দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আমরা আবারও খুলনা 6 আসনে আমাদের সহকর্মী রয়েছেন মাকসুদ রহমান, যুক্ত হব তার সাথে। মাকসুদ, বিরতিতে যাবার আগে আপনি জানাচ্ছিলেন যে আপনার সঙ্গে আরও একজন প্রার্থী রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। আমি তার কাছ থেকে একটু জানতে চাই, এবং আমি চাই আপনি এই উত্তরটি তার কাছ থেকে এনে দেন, যে তারা অবশ্যই বৈষম্য বিশ্বাস করে না। নারীদেরকে নিয়ে তাদের চিন্তাভাবনা কি? তারা যদি নির্বাচনে জয়ী হয়, নারীদের জন্য তারা কি করতে চায়? জি, ধন্যবাদ। আমাদের সাথে শুরুতেই কিন্তু জামায়াত এবং ইসলামী আন্দোলনের দুজন প্রার্থী ছিলেন। এখন আমরা কথা বলবো এনসিপির প্রার্থী, যিনি কিনা সাজিদুল ইসলাম বাপ্পি, দীর্ঘদিন আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি করবেন, বিশেষ করে নারীদের উন্নয়নে, যেহেতু আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন আছেন, নারীদের প্রতি যে বৈষম্য আছে কিভাবে মোকাবেলা করবেন? কি দেখুন, আপনি যেমনটা বলছিলেন যে আমার অবহেলিত অঞ্চল পাইকগাছা এবং কয়রার মানুষ আসলেই অবহেলিত, এবং শহর থেকে দূরে হওয়ার ফলে আমার অঞ্চলের মানুষের আর্তনাদ এই শহরবাসীর কানে পৌঁছায় না। আমরা যখন আমার অঞ্চলের মানুষের সাথে আমরা কথা বলেছি, আপনি বিশেষ করে আমাকে বলছিলেন আর কি নারীদের কথা, আমার অঞ্চলের মায়েরা, আমার অঞ্চলের বোনেরা, তারা আমাদেরকে বলেছে অতীতে যারা এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, অতীতে আমার অঞ্চলের মানুষ যাদের উপর ভরসা রেখেছে, তারা কেউ আসলে আমার অঞ্চলের প্রকৃত উন্নয়ন করতে পারে নাই। তারা আমার অঞ্চলের মানুষের সাথে প্রতারণা করেছে। আমার অঞ্চলের নারীরা এবার আমাদেরকে বলছে তারা এবার পরিবর্তন চায়, তারা একই ভুল বারবার করতে চায় না। এই কারণেই আমরা আশাবাদী, আমার অঞ্চলের নারীদের এবং আমার অঞ্চলের মায়েদের কাছ থেকে আমরা ব্যাপকভাবে আশাবাদী, তারা একই ভুল আর বারবার করতে চায় না, তারা এবার পরিবর্তন আনতে চায়।
জি, আপনার এলাকায় অনেক অনুন্নত অবকাঠামো আছে, বেড়িবাঁধ আছে, কি কাজ করতে চান? দেখুন, আমার এলাকায় মূলত আপনারা প্রধান যেটা সমস্যা, প্রায় প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে হাজার হাজার ঘর বাড়ি প্লাবিত হয়, হাজার হাজার গবাদি পশু নষ্ট হয়। আমার অঞ্চলের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, এখনো অনেক মানুষ। আমার অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী, বাট আমার অঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগের ফলে আসলে তারা এই যে দারিদ্র সীমার নিচে তাদের আর কি বসবাস। আমার অঞ্চলের চিকিৎসা সেবা একদমই অনুন্নত। যে 2টা সরকারি হাসপাতাল আছে প্রয়োজনের তুলনায় অত্যাধিক রোগী, এবং সেখানে উন্নত কোনো চিকিৎসা সরঞ্জাম নাই। আমার অঞ্চলের অধিকাংশ রাস্তাঘাট এখনো কাঁচা, বাট এত দুর্যোগ থাকার পরেও, এত সীমাবদ্ধতা থাকার পরেও আমার অঞ্চলের সুন্দরবন আছে, আমার অঞ্চল বঙ্গোপসাগর ঘেঁষা, এখানে অনেক সম্ভাবনা আছে। আমরা এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে চাই, এবং আমরা আগামী দিনে আমরা যেটা বলছি, আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা শুধু ওই এক গাদা কথার ফুলঝুরি আমরা আর কি ঝরাতে চাই না। আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা আমার অঞ্চলের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চাই। আমরা আমার অঞ্চলে যেটা আপনার প্রধান চাষ চিংড়ি, আমরা চিংড়িকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা চিংড়ি চাষাবাদ করতে চাই। আমরা আমার অঞ্চল থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স অর্জন করা সম্ভব। এখানে আন্তর্জাতিক নৌবন্দর, স্যাটেলাইট বন্দর নির্মাণ করা সম্ভব। আমরা এই কাজগুলো করতে চাই। অর্থনৈতিক মুক্তি আমরা আমার অঞ্চলের মানুষকে দিতে চাই। জি, দারুণ সম্ভাবনার কথা বলছিলেন যে এনসিপি তরুণ নেতা। আমরা এখন জামাত ইসলামের প্রার্থীর কাছে যেতে চাই, মাওলানা আবুল কালাম আজাদ। জানতে চাই যে ইদানিং শোনা যাচ্ছে যে আপনাদের দল থেকে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। বিষয়টি জানতে চাই, চাঞ্চল্য তৈরি করেছে, আগ্রহের বিষয় তৈরি করেছে, আসলে কেউ? আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সংগঠন বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে খুলনা 1 আসনে আলোচনা করছে। চূড়ান্ত সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন আশা করি। যে বিগত দিনে আপনাদের এখানে প্রার্থী ছিলেন, আপনারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এখানে 1991 সালে এবং 2001 সালে অধ্যক্ষ শাহ মোহাম্মদ উল কুদ্দুস সাহেব দুইবার এমপি ছিলেন। আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি অত্যন্ত সততার সাথে, যোগ্যতার সাথে তিনি জনগণের খেদমত করেছেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশের জামায়াত ইসলামী 2012 সাল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি প্রায় 13 বছর ধরে সেখানে আমি কাজ করে যাচ্ছি, এবং সেখানে উন্নয়নের ব্যাপারে আমাদের পরিকল্পনা আপনাদের করেছি। সবাইকে ধন্যবাদ। নিউজ 24-কে আমরা ধন্যবাদ জানাই। জি, আপনি এতক্ষণ শুনছিলেন যে এখানে ইসলামী আন্দোলন, এখানে জামাতের প্রার্থী এবং এনসিপির প্রার্থীরা কিন্তু সম্ভাবনার কথা বলছিলেন। তারা সাথে থাকতে চান এবং উন্নয়নের সারথি হতে চান। তো এই ছিল নির্বাচনের পথে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা। মাকসুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খুলনায় আজ আমরা ছিলাম। খুলনা 6 আসন নিয়ে কথা হচ্ছিল। যুক্ত ছিলেন যথাক্রমে জামাত এবং ইসলামী আন্দোলন, সেই সাথে এনসিপির প্রার্থীরা। তারা জানাচ্ছিলেন নির্বাচনে জয়ী হলে তারা সেই অঞ্চলের জন্য কি করতে চায়। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। আজকের আয়োজন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, এবং সেই পর্বে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে জানাবো নতুন কোনো জেলার নির্বাচনের সবশেষ খবর। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।